This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা শিক্ষকরা আন্দোলন সম্পর্কে কিছুই জানেন না। কে বললেন? শিক্ষামন্ত্রী। সবকিছু তিনি মিডিয়ার থেকে জেনেছেন। দাবি ব্রাত্য বসুর। মুখ্যমন্ত্রীর কেন আবার তাদের সঙ্গে আলোচনায় বসবেন? প্রশ্ন করেছেন শিক্ষামন্ত্রী। চিঠি দিলে তিনি কথা বলতে পারেন, এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিল। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। তো মিডিয়া থেকে যেটা দেখতে পাই, যদি আমি মনে করি যে মিডিয়া আন্দোলনকারীদের মুখপাত্র হতে পারে, কিন্তু সত্যি হতে পারে না। মিডিয়ার মাধ্যমে আমাদের জানানোর তো কথা নয়, ডাইরেক্ট জানানোর কথা। তো কোনো বার্তাই আসে না, লিখিতভাবে কিছুই আসে না। তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এই চিঠিতে প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে চলতে চান। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়। এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কী উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা। আমি কত হবে 2,000, 2,500? আজকে 2,000 এসে কথা বলছেন, তো মুখ্যমন্ত্রীকেও কথা বলতে হবে। কালকে হয়তো অন্য 2,000 এসে বলবেন মুখ্যমন্ত্রীকে কথা বলতে হবে। মুখ্যমন্ত্রীর তো ঠিক আরও কাজ আছে অনেক। তার মধ্যে মুখ্যমন্ত্রী সবার সঙ্গে দেখা করেছিলেন নেতাজি ইন্ডোরে, এবং ওনার যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। দাবিটা কি সেটাই তো জানি না। আর যার দাবি যেটা, সেটা আমি বলে দিলাম, যদি এইটা দাবি হয়ে থাকে, দাবি তো লিখিতভাবে কিছু আমাদের কাছে আসেনি। আমি পুরোটাই আপনাদের থেকে জানছি। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি মনে করছেন, এটাই জানার জন্য আমি সরাসরি আমাদের রিপোর্টার কৌস্তবের সঙ্গে যোগাযোগ করেছি। কৌস্তব, তুমি এখন তাদের সঙ্গে রয়েছো, তাই সরাসরি তাদের কাছ থেকে জানতে চাও যে শিক্ষামন্ত্রী বলছেন যে তিনি কিছু জানতেন না, যা জেনেছেন মিডিয়ার মাধ্যমে জেনেছেন, এবং আর একবার আলোচনার প্রসঙ্গ কেনই বা আসছে? কৌস্তব। একেবারেই দেখো, এখানে কিন্তু দিনের পর দিন সেই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা বসে আছেন। আমি একটু তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে শিক্ষামন্ত্রী বলছেন যে কেন আন্দোলন করছেন তা তিনি কিছুই বুঝতে পারছেন না, জানেন না, মিডিয়ার মাধ্যমে তিনি জানছেন। কি বলবেন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য? ব্রাত্য বসু এই মন্তব্য করছেন আজকে ব্যারাকপুরে জেলা সাংগঠনিক মিটিংয়ে। এটা যদি উনি বলে থাকেন তাহলে সেটা উনি জানেন, কারণ আমরা আজকে 13 দিন এখানে বসে আছি টানা, এবং 7 তারিখ থেকে টানা 13 দিন আজকে, এবং 15 তারিখে এত সাংঘাতিক লড়াই মারপিট হয়ে গেল, সেটা নিয়ে আমাদের সম্বন্ধে কত রকম বাজে ধারণা দেওয়া হলো। মানে শিক্ষক শিক্ষিকারাই সমস্ত দোষ করেছে, সেটা কি উনি জানেন না? উনি কি টিভি দেখেননি? সেদিনকে তো মনে হয় সমস্ত নিউজ চ্যানেলই বোধহয় আমাদের ছবিটাকেই কভারেজ করেছে, তাহলে সেটা কি উনি জানেন না? আর উনি বলেছেন যে যেটা রায় দিয়েছে সেটা মেনে নেওয়া মানে হচ্ছে যে আমাদের এক্সাম দিতে হবে। এক্সাম আমরা কেন দেব? তাহলে 7 বছর আগে যেটা করেছিলাম তাহলে সেটা কি করেছিলাম? একই চাকরির জন্য আজকে এই চাকরি পরীক্ষা, তাহলে বাকিরা সবাই দিক। তাহলে এই যে আমাদের দ্বারা যে ভোট করানো হলো, আমাদের দ্বারা যাদের খাতা দেখানো হলো, আপনার উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখানো হলো, তাহলে সেই যে রেজাল্ট আউট হয়ে গেল, তাহলে সেগুলো কি করবেন? সেগুলো কি ক্যান্সেল করে দেবেন? তার মানে তো উনি কি বলতে চাইছেন? তার মানে আমরা যোগ্য নয়? সেটা কি সম্ভব? 7 বছর আগে তো যোগ্যতার পরীক্ষা দিয়ে দিয়েছি, আবার কেন আমি? তিনি বলছেন যে আবার যদি চিঠি পাঠানো হয় তাহলে আলোচনায় বসার ব্যাপারে ভাববেন। আবার নতুন করে ওনার সাথে ওনাকে নতুন করে চিঠি পাঠানোর আমাদের আর কিচ্ছু নেই, কারণ এত বড় ঘটনার পর ওনাদের তরফ থেকে কেউ একজন মুখপাত্র এসেও আমাদের সাথে কোনো দেখা করেনি বা কোনো রকম আলোচনা করেননি। আর আজকে যদি উনি বলেন চিঠি পাঠানো, আমরা মনে করি না যে ওনাকে আলাদা করে এখন চিঠি পাঠিয়ে ভাবার। এবার আমাদের যিনি সংগঠন আছেন, সংগঠনের নেতৃবৃন্দ যদি ভাবেন তাহলে তারা ভাববেন নতুন করে আলোচনা, কিন্তু আমাদের মনে হয় না যে এখন আলাদা করে আলোচনার কিছু আছে। ব্রাত্য বসু এও বলছেন যে মুখ্যমন্ত্রী আবার কেন আন্দোলনকারীদের সঙ্গে বসবেন, তিনি অলরেডি একবার বসেছেন। না, আমাদের নেতাজি ইন্ডোরে যেদিন ডাকা হয়েছিল সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছিলেন ওই দিন, যে আমার প্রাণ থাকতে এ রাজ্যে আমি কারুর চাকরি যেতে দেবো না। তাহলে উনি এবং এটাও বলেছিলেন যে এখন থেকে যা হবে আমরা সরকার এবং যোগ্য শিক্ষকরা
আমরা আলোচনা করেই করব। কোনো একটা যোগ্যেরও আমি চাকরি যেতে দেবো না আমার প্রাণ থাকতে থাকতে। তাহলে সেই যদি হয়ে থাকে, আমরা 15 তারিখে এসছিলাম আমাদের যে রাজ্য সরকারের যে আধিকারিক বা মানে মন্ত্রী আছে ওনার সাথে দেখা করা, বা আমাদের ওনারা কি কর্মসূচি গ্রহণ করছে সেটা যেহেতু নেতাজি ইন্ডোরে বলেছিলেন উনি যে প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আমরা বসতে রাজি আছি, সেই সূত্র ধরেই কিন্তু আমরা আহ্বান জানিয়েছিলাম, হয় মুখ্যমন্ত্রী আপনি আসুন, না হলে শিক্ষামন্ত্রীকে পাঠান, যে কেউ আমরা বসে একটা আলোচনা চেয়েছিলাম। বুঝতে পারছি কৌস্তব, আরো একটা আলোচনার বার্তা তারা দিচ্ছেন এবং আরো একবার কথা বলে সমাধানের পথ খোঁজার চেষ্টা তারা করছেন। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বহিরাগত যোগের অভিযোগ মুখ্যমন্ত্রী, যারা উস্কাচ্ছে তারাই মামলা করেছে। রাস্তা আজকে আন্দোলন কেন, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? এখানে আমরা যারা আছি তাদের প্রত্যেকের চাকরি চলে গেছে, সংসার উজাড় হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, তো এখানে কোনো বহিরাগত উস্কানি নেই। এবার বাইরে থেকে বহুজন আসতেই পারেন, তারা উস্কানিও দিতে পারেন, কিন্তু আমরা তো কেউ ইম্যাচিওর নই, আমরা যথেষ্ট বুঝি যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। ভুলভাল বক্তব্যে সত্যি কিছু কমেন্ট করার নেই, তবে একটাই কথা বলবো, এইসব ভুলভাল চিন্তাভাবনা বাদ দিয়ে কিভাবে চাকরিটা ফিরিয়ে আনা যায় সেই দিকে ওনার বেশি কনসেন্ট্রেট করা উচিত। উনি যে বলছেন বহিরাগত, এখানে বহিরাগত কারা? এখানে বহিরাগত বলতে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা তার বাড়ির লোককে বা বাড়ির বাচ্চাকে নিয়ে আসে, তারা কি বহিরাগত? উনি খালি দেখাচ্ছে হচ্ছে যে আইনের পরামর্শ। আচ্ছা, আইন কি বলেছিল যে ওনাদেরকে চাকরিটা চুরি করার জন্য? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে ইতিমধ্যেই শুনিয়েছে, আর তার বক্তব্যের প্রেক্ষিতে বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী অবাস্তব কথা বলেন, সংবিধান বিরোধী কথা বলে নাচানাচি করেন, এখন তার কথায় উত্তেজিত হয়ে এই ছেলেগুলো রাস্তায় নেমেছে। এটা তো আমাকে প্রচুর গাল দিচ্ছিলেন, উনি তো এদের অনুপ্রাণিত করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গাল দাও, তখন মনে ছিল না। আর এখন তিনি বলছেন যে আন্দোলনের লক্ষ্যরেখা উনি কি দৃষ্টান্ত স্থাপন করেছেন? এসব তরুণ প্রজন্ম কি সব ভুলে যায়? চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারী পশ্চিমবঙ্গে ধ্বংস করেছেন একজন নারী, তিনি দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী। আর আজকে তিনি মানুষ যখন তাদের অধিকার নিয়ে লড়াই করছেন, তখন তিনি এসব বড় বড় বক্তৃতা মারছেন। চাকরিহারা শিক্ষকদের যে কোনো সাহায্য করতে প্রস্তুত, প্রস্তাব দিলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করানোরও চেষ্টা করবেন, আশ্বাস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের নয়, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। কিন্তু আমার কাছে এরকম প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে তৃণমূলে দুই মত। ফিরহাদের নাটক মন্তব্য কার্যত খারিজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের অধিকার সবার আছে, তবে আন্দোলন হিংসাত্মক হওয়া উচিত নয়, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক, কিন্তু যারা আন্দোলন করছে আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন, নন ভায়োলেন্সের কথা বলেছিলেন। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। ফিরহাদ হাকিমের যে বক্তব্যের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বললেন, সেই বক্তব্য আরো একবার আপনাদের শোনাবো। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। আমরা সহানুভূতির সাথে দেখছি, যারা অনিশ্চয়তার মধ্যে গেছে নিশ্চিতভাবে তাদের পাশে আছে, কিন্তু যারা এদের সেটা করেছে, প্ররোচিত করেছে, তাদের এতে আবার পা দিয়ে তারা নাটক করছে। এটা উচিত নয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না, পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, সেই বক্তব্যকে, সেই মন্তব্যকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কিভাবে দেখছেন শুনবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে আমাদের আন্দোলনের কতটা যৌক্তিকতা রয়েছে, আর তিনি আমাদের সমর্থন করেছেন আন্দোলনের। এর জন্য তাকে ধন্যবাদ দেব অবশ্যই, কারণ যিনি আমাদের সমর্থন করছেন, যিনি বুঝতে পারছেন আজকে একটা হকের চাকরি হারিয়ে সে ঘরে বসে থাকতে পারে না, সুখে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারে না, তাকে রাস্তায় নামতেই হবে, এইটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ দেব। দেখুন, আমরা হিংসাত্মক তেমন কিছু করিনি, ধ্বংসাত্মক তেমন কিছুও করিনি। আমরা একটা গেটটাই অতিক্রম করে ভেতরে বসেছিলাম। যত সময় গড়িয়েছে কিন্তু আমরা স্লোগানিংই দিয়েছি। আমরা চুপচাপ ওখানে নিজেদের মতো বিক্ষোভ সমাবেশ করছিলাম, শুধু ঘেরাও করে রেখেছিলাম, এইটুকুই। এবার উনি যেটা বলেছেন, ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন, একটাই শুধু কথা বলবো যে 19,000 জনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এটা বেশি ধ্বংসাত্মক নাকি একটা গেট অতিক্রম করে যাওয়া হয়েছে সেটা বেশি ধ্বংসাত্মক? কোনটা বেশি ধ্বংসাত্মক?